ওটাইটিস মিডিয়া এগুলো আসলে মেডিকেলের পড়া তো তোমাদের আর কি এরকমই জাস্ট বেসিকটা জানা রাখলেই হয় যে জিনিসটা আসলে কি এবং যেই রোগটা হয়েছে তার লক্ষণটা কি এবং তুমি কিভাবে এটাকে আহ, প্রতিকার করতে পারো, ঠিক আছে, আর কাদের হয় এ হচ্ছে বৈশিষ্ট্য বা লক্ষণ, তুমি কিভাবে প্রতিকার করতে পারো আর হচ্ছে কাদের হয়। এটাই কিন্তু মানে তোমাদের তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা যখন মেডিকেলে যাবে তখন এগুলো আরো ডিটেলসে পড়তে হবে, কিন্তু এখন আপাতত এইচএসসি লেভেল পর্যন্ত এর বেশি কিন্তু লাগে না, ঠিক আছে। তো দেখো, আমরা এই যে ক্লোরাইড শিফট পর্যন্ত পড়ছিলাম, এই ছক পর্যন্ত আমাদের পড়া আছে। নেক্সট আমরা একটু দেখি কি কি টপিক আমাদের পড়তে হবে। শ্বসনে শ্বাসসঞ্চকের ভূমিকা, ওকে, শ্বাসসঞ্চক জিনিসটা কি এবং এখানে কিছু তথ্যভিত্তিক পড়াশোনা। অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন নিয়ে আমরা পড়াশোনা করছি অলরেডি। এরপর হচ্ছে আমাদের রোগগুলির আলোচনা। ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ, মানে যদি আমাদের শ্বাসনালীর উপরের অংশে রোগ সংক্রমণ হয়, প্রদাহ হয়, তখন কি রোগ হবে, আর নিম্ন অংশ হলে কি হবে। তো এই সাইনোসাইটিস আর ওটাইটিস মিডিয়া, এই দুইটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ যে রোগ, এক্ষেত্রে লক্ষণ, প্রতিকার এবং কাদের হয়ে পড়তে হবে। এরপরে আমাদের এক্স রে কিছু তুলনা আছে। অধূমপায়ী আর ধূমপায়ীদের এক্স রে এর মধ্যে কিছু পার্থক্য আছে, ঠিক আছে। তুমি এক্স রে করে বুঝতে পারবা যে কারা ধূমপায়ী কারা হচ্ছে অধূমপায়ী। তো এই ক্ষেত্রে পার্থক্যগুলো আসে, এই পার্থক্যটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমাদের এখানে ধূমপানে শ্বসন জটিলতা, মানে তুমি যদি ধূমপানের কারণে কি কি রোগ হয় বুঝতে পারো তাহলে কিন্তু তুমি এটা সাবধান থাকতে পারবা। তো এই জন্য কিন্তু এটা টপিকে অ্যাড করা, মানে জীবন ভিত্তিক পড়াশোনা, কেউ পড়াশোনা করে যাতে এটা থেকে দূরে থাকতে পারে। এরপর হচ্ছে আমাদের এই কৃত্রিম শ্বাস প্রশ্বাস যেটা, মাউথ টু মাউথ আছে, তারপর হচ্ছে মাউথ টু নোজ আছে। মানে মোট কথা হচ্ছে তোর যখন পানিতে ডুবে গিয়ে শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে গেছে, তখন আমরা এই পদ্ধতিতে কি শ্বাস প্রশ্বাসটা আর্টিফিশিয়াল যেই রেসপিরেশনটা আছে এই পদ্ধতিতে তার শ্বাসটা বজায় রাখতে পারি, ওকে। তো এই প্রক্রিয়াটা তোমার হচ্ছে সিকিউরিটি মাঝে মাঝে আসে, ঠিক আছে, যে কিভাবে হয়। সরি, আমার খুবই ঠান্ডা লাগছে। তো এই প্রক্রিয়াটা মাঝে মাঝে সিকিউরিটি আসে, যে প্রক্রিয়াটা লিখো, ওকে, মাঝে মাঝে, এটা কিন্তু আমার ইম্পর্টেন্ট না, ওকে। তো এই হচ্ছে সামারি শেষ, সরি। তো আমি এখন শুরু করতেছি, হ্যাঁ। তোমরা দেখতেছো আমার কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরে আমি ক্লাসটা মিস দিচ্ছি না। ক্লাস মিস দিলে তোমরা পিছিয়ে যাবা। এই শুনছি তোমাদের নাকি পরীক্ষা আছে কলেজের সামনে, এই জন্য আর কি আমার কষ্ট হলো, আমি পরে দিয়ে যাচ্ছি, হ্যাঁ। খেয়াল করো, শ্বসনে শ্বাসসংযোগের ভূমিকা। তো আমরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। তো মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে শ্বাসসংযোগ আছে চার ধরনের। কয় ধরনের? চার ধরনের। এটা হচ্ছে আলিফ স্যারের বইয়ের তথ্য। এই বইয়ে মোটামুটি একটা নামই লেখা আছে, হিমোগ্লোবিন লেখা আছে। এরকম হিমোগ্লোবিনের পাশাপাশি হিমো এরিথ্রিন, হিমোসায়ানিন, ক্লোরোক্রোনিন, এরকম মোট চারটা আছে শ্বাসরঞ্জক। শ্বাসরঞ্জক তুমি ওয়ার্ডটা ভাঙলে বুঝতে পারবা। শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে যেসব রঙিন জিনিস ভূমিকা রাখতেছে তারাই হচ্ছে শ্বাসরঞ্জক। আমাদের মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে হিমোগ্লোবিন। রঙিন জিনিস বলতে কি বোঝাচ্ছি? হিমোগ্লোবিন কি কালার? লাল কালার। তোমরা জানো রক্তের রং লাল কেন? হিমোগ্লোবিনের কারণে। তো এই লাল কালার একটা হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে নিয়ে যাচ্ছে। অক্সিজেন পরিবহন করা মানে কি? শ্বসনে ভূমিকা রাখতেছে বা শ্বাসে ভূমিকা রাখতেছে। এই জন্য যেহেতু রঙিন মানে হচ্ছে রঞ্জক, তার নাম হচ্ছে শ্বাসরঞ্জক। হিমোগ্লোবিন একটা শ্বাসরঞ্জক। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার এরকম হাঁচি হয়ে থাকবে, তোমরা শুইনো কথা ঠিক মতো, হ্যাঁ। তো হিমোগ্লোবিন হচ্ছে এরকম একটা শ্বাসরঞ্জক, ওকে। তো হিমোগ্লোবিন ভাঙলে কি কি পাওয়া যায় এটা আমরা অলরেডি দেখছি এর আগে, এটা নিয়ে ঝামেলা কিছু নাই, যকৃতের মধ্যে পড়ছি। এখন এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা হিমোগ্লোবিন কয়টা অক্সিজেনকে ধরতে পারে, ঠিক আছে। তো আমরা যখন গ্যাসীয় পরিবহন পড়ি এখানে কিন্তু দেখছিলাম যে একটা হিমোগ্লোবিন চারটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নামক যৌগ তৈরি করে। এর একটা অস্থায়ী যৌগ, একটু পরেই ভেঙে যায়, ভেঙে অক্সিজেনটাকে মুক্ত করে দেয়, কথা ঠিক কিনা। তাহলে আমাদের একটা হিমোগ্লোবিন কয়টা অক্সিজেন যুক্ত হতে পারে? চারটা অক্সিজেন সাথে যুক্ত হতে পারে, ঠিক আছে। তো এই কথাটা দেখছি কিন্তু যে চারটি একক নিয়ে একটি হিমোগ্লোবিন গোল অণু। এখানে গ্লোবিন আছে, হিম আছে। হিম আর গ্লোবিনের অনুপাত হচ্ছে 1:25। 1:20, এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আমাদের হিম আর গ্লোবিনের অনুপাত হচ্ছে 1:25, মানে একটা হিম থাকলে গ্লোবিন কতটুকু? 25টা। প্রোটিন অংশটা বেশি, ঠিক আছে। তো পরীক্ষায় স্যাররা ইচ্ছা করে উল্টে দেয়। উল্টে কেমন প্রশ্ন দেয়
যে গ্লোবিন আর হিম এই দুইটা অনুপাত কত, তখন কিন্তু আনসার কি হবে? তখন আনসার হবে হচ্ছে 25:1। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবা যে উল্টায় দেয় অপশনে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের যে হিম, এই হিম তো তোমরা জানো হিম ভাঙলে ২ টা অংশ পাওয়া যায়। একটা হচ্ছে আ আয়রন, আরেকটা হচ্ছে কি আমাদের বিলিভার্ডিন। তো এই হিমের ৩ ভাগের ১ ভাগই হচ্ছে কি আয়রন। মানে ৩৩.৩৩% কি আয়রন। ৩ ভাগের ১ ভাগ। এখন একটা প্রশ্ন আসে, একজন মানুষের সমগ্র দেহে কতটুকু আয়রন পাওয়া যায়? আয়রন মানে কি? যে আমাদের লোহা যেটা, লৌহ যেটা বলি আমরা। আয়রন ট্যাবলেট খাই না অনেক সময়? এই আয়রন। একজন পূর্ণাঙ্গ মানুষের দেহে কতটুকু আয়রন থাকে? ৪ থেকে ৫ গ্রাম। ৪ থেকে ৫ গ্রাম। ওকে? এই তথ্যগুলো জাস্ট ইম্পোর্টেন্ট। এই লিখলাম না, জাস্ট তোমাদের বলে দিলাম এগুলো হচ্ছে পড়তে হবে। ঠিক আছে? অক্সিজেন পরিবহনটা আগে পড়ায় ফেলছি। অক্সিহিমোগ্লোবিন নামক একটা অস্থায়ী যৌগ তৈরি হয়, যেটা পরবর্তীতে ভেঙে যায়। তাই না? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড পরিবহন আগে পড়ায় ফেলছি। কার্বোমিনো হিমোগ্লোবিন, কার্বোমিনো প্রোটিন পড়াইছি না এগুলা? যুক্ত হয়ে পরবর্তীতে ভেঙে যায়। তার মানে এগুলো কি অস্থায়ী যৌগ। এগুলো পারবা কিনা জানো তোমাকে? এরপর ওটুকু পারবা কিনা? ওকে। এরপর হচ্ছে শ্বাসনালীর মধ্যে আমাদের যে রোগগুলো, একটা হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ, একটা হচ্ছে নিম্ন শ্বাসনালী সংক্রমণ। তো ঊর্ধ্ব শ্বাসনালী মানে কি? শ্বাসনালীর উপরে যা কিছু আছে সেগুলো সংক্রমিত হবে। শ্বাসনালীর উপরে কি, কি আছে? তুমি দেখো শ্বাসনালী হচ্ছে গলার মধ্যে। এটা আমাদের নাক, কান আছে। ইনফেক্ট গলার অংশটাও আছে। তাই না? গলার উপর অংশ যেহেতু। সাইনাস মানে কি? সাইনাস মানে হচ্ছে গহব্বর। সাইনাস মানে কি? গহব্বর। একটু এই চিত্রটা দিয়ে ভালো মতো তাকাও। গালের মধ্যে এই যে যেই অংশটা আমরা ধরে গুলুমুলু, গুলুমুলু করি বাচ্চাদের, ওই অংশটার মধ্যে যে হাড্ডিটা থাকে তার নাম হচ্ছে ম্যাক্সিলা। কি নাম? ম্যাক্সিলা। গালের যে অংশ দিয়ে আমরা গুলুমুলু, গুলুমুলু করি, এই জায়গায় হাড্ডিটার নাম কি? ম্যাক্সিলা। ওকে? কপালের যে অংশটা, কপাল আমরা যে বলি যে আমাদের কপাল খারাপ, কপালের যে অংশটা এর নাম হচ্ছে ফ্রন্টাল। তাহলে গালের অংশ হচ্ছে ম্যাক্সিলা আর কপালের অংশ হচ্ছে ফ্রন্টাল। আমাদের ফ্রন্টের দিকে আছে। ফ্রন্ট মানে কি? সামনে আছে। এটা হচ্ছে ফ্রন্টাল। ওকে? এরপরে যে নাকের এই ভিতরের দিকে, নাকের এই ভিতরের দিকে তোমরা পাবা হচ্ছে এথময়েড। আরেকটা আছে চোখের এই দিকে, এটা হচ্ছে স্ফ্যানয়েড। এগুলো চিত্রময় দেখা যাবে না, 3D তো এইজন্য। এটা একটা কঙ্কাল নামায় তোমায় দেখাইতে হবে। আমি কঙ্কালটা ডাউনলোড করে তোমাকে দেখাই দিব। টেনশনের কিছু নাই। ওকে? কঙ্কাল দেখলে হয়ে যাবে। একটু পরে দেখাবো। ক্লাসে থাকতে দেখাই দিব ইনশাআল্লাহ, টেনশন নেই। তো কি বললাম? এখন জাস্ট একটু বুঝো। যে আমাদের একদম চোখের উপরের দিকে, চোখের উপরে যেটা ফ্রন্টের দিকে হচ্ছে আমাদের ফ্রন্টাল। ২ চোখের মাঝখানে হচ্ছে এথময়েড, ২ চোখের মাঝখানে নাকের দিকে হচ্ছে এথময়েড, ভিতর দিকে কি? স্ফ্যানয়েড। আর গালে যে জায়গায় আমরা গুলুমুলু করি, এটা হচ্ছে ম্যাক্সিলারি বোন। মানে এগুলো হচ্ছে অস্থি। এই অস্থিগুলা হচ্ছে বায়ুপূর্ণ অস্থি, নিউমেটিক অস্থি। কেমন অস্থি বললাম? নিউমেটিক। নিউমেটিক মানে হচ্ছে বায়ুপূর্ণ। নিউ মানে হচ্ছে বায়ু। ঠিক আছে? এগুলোর ভিতরে বাতাস থাকে, চেম্বার থাকে, ফাঁকা স্থান থাকে। এই ফাঁকা স্থানগুলোতে তরল জমা হয়। এই তরলের মধ্যে যদি কখনো ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন অণুজীব আক্রমণ করে, তখন এগুলা প্রদাহ হয় বা পচে যায়। তখন আমাদের সর্দি হয়, তারপর হচ্ছে নাক দিয়ে পানি বের হয়, কফ বের হয়। ঠিক কি না? এইটার নাম হচ্ছে সাইনোসাইটিস। সাইনাস মানে হচ্ছে গহ্বর। এই দেখো গালের একপাশে একটা, একপাশে একটা। চোখের একপাশে একটা, একপাশে একটা। মোট এরকম ৪ জোড়া বা ৮ টা আছে। এই ৮ টা সাইনাসে যদি প্রদাহ হয়, প্রদাহ মানে হচ্ছে আইটিস। তার নাম হচ্ছে সাইনাস প্লাস আইটিস, সাইনোসাইটিস। সাইনোসাইটিস। ওকে? একসাথে কি বলে? সাইনোসাইটিস। তাহলে এই সাইনাসের মধ্যে যদি কখনো প্রদাহ হয় ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুজীবের কারণে, তার নাম হচ্ছে সাইনোসাইটিস। ওকে, এটা আমাদের একটা গেল। টনসিলে যদি কখনো প্রদাহ হয় তার নাম কি হবে? টনসিলাইটিস। দেখো ল্যারিঞ্জ শুনছো না? ল্যারিঞ্জ, ল্যারিঞ্জ মানে কি? ষড়যন্ত্র। ল্যারিঞ্জে যদি প্রদাহ হয় তার নাম হচ্ছে ল্যারিঞ্জাইটিস। এরপরে অটো, অটো মানে হচ্ছে কান। অটো মানে কি? কান। তুমি মাথায় রাখবা, নোট করবা। আমি লিখে দিচ্ছি না, আমার লিখতে কষ্ট হচ্ছে দেখে। তোমরা লিখে নিবা। অটো মানে হচ্ছে কান। তাহলে যদি কানের প্রদাহ হয় তার নাম হচ্ছে অটো প্লাস আইটিস। তার নাম হচ্ছে অটাইটিস। কানের ৩ টা অংশ। একটা হচ্ছে বহিকর্ণ, একটা মধ্যকর্ণ, একটা অন্তকর্ণ। বহিকর্ণ হচ্ছে আমাদের কানের যে অংশ দিয়ে স্যাররা টান দেয়। এই পড়া পারো নাই কেন? এটা হচ্ছে বহিকর্ণ। মাঝখানে যে একটা জায়গা আছে এটা হচ্ছে মধ্যকর্ণ, আর যেই অংশ দিয়ে আমরা শুনি, কানের পর্দা-টর্দা আছে যে ভিতরের অংশে, এগুলো হচ্ছে আমাদের অন্তঃকর্ণ। তাহলে মধ্যকর্ণ মানে হচ্ছে মিডিয়া, মিডিয়া মাঝখানে। তাহলে যদি মধ্যকর্ণে সংক্রমণ হয় তার নাম হচ্ছে অটাইটিস মিডিয়া। অটাইটিস মিডিয়া।
ঠিক আছে? আবার বলবো, অটো মানে কান, আইটিস মানে প্রদাহ। অটো মানে কান, আইটিস মানে প্রদাহ। তাহলে যদি আমাদের কানে কখনো প্রদাহ হয় তার নাম হচ্ছে অটাইটিস। কানের বাইরের অংশ, আমার কানে ৩ টা অংশ। একটা হচ্ছে বহিকর্ণ। বহিকর্ণ কোনটা? যে অংশ দিয়ে টান দেয়। কানে ধরে দাঁড়ায় থাকার সময় যে অংশ টান দেয়। এটা হচ্ছে কানের বহিকর্ণ। ভিতরের যে অংশ হচ্ছে মধ্যকর্ণ। আর একদম যে জায়গাতে আমরা শুনি, পর্দার ভিতরের, ওইটা হচ্ছে আমাদের অন্তঃকর্ণ। যদি কখনো কানের মধ্যকর্ণে প্রদাহ হয় তার নাম হচ্ছে অটাইটিস মিডিয়া। এটাই কানের সংক্রমণ বলে। এগুলো সবগুলো হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ। মানে শ্বাসনালীর উপরের অংশের সংক্রমণ। আর শ্বাসনালীর নিচে কে আছে? শ্বাসনালীর নিচে আছে আর হচ্ছে ফুসফুস আছে। তাহলে ফুসফুসে যদি কখনো সংক্রমণ হয় তার নাম কি? নিম্ন শ্বাসনালী সংক্রমণ। তো দেখো ফ্লু, ফ্লু এই যে বার্ড ফ্লু নাম শুনছো না? বিভিন্ন ফ্লু, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, বোটানিতে পড়ছি এটা। এগুলো হচ্ছে শ্বাসনালীর সংক্রমণ। শ্বাসনালীতে হলে এরকম হয়। ব্রঙ্কাইটিস মানে কি? ব্রঙ্কাস প্লাস আইটিস। ব্রঙ্কাস প্লাস আইটিস। ব্রঙ্কাসে যদি প্রদাহ হয় মানে শ্বাসনালী যদি কখনো সংক্রমণ হয়। নিউমোনিয়া, নিউমোনিয়া নাম শুনছো না? এই নিউমো মানে কি? নিউমো মানে হচ্ছে বাতাস বা ফুসফুস। নিউমো বা ফুসফুসে যদি কখনো সংক্রমণ হয় তার নাম হচ্ছে নিউমোনিয়া। ঠিক আছে? যক্ষ্মা বা টিউবারকিউলোসিস। টিউবারকুলোসিস যক্ষ্মার জীবাণুর নাম। তো যক্ষ্মার অপর নাম কি? টিউবারকিউলোসিস। যদি ব্যাকটেরিয়া দ্বারা ফুসফুসে আক্রমণ হয় তখন কি হয়? যক্ষ্মা হয়। আগে বিজ্ঞান দেখতো না যক্ষ্মা ভালো হয়, এরকম আর কি। ঠিক আছে? যক্ষ্মাটা কই হয়? ফুসফুসের রোগ। নিউমোনিয়া কার রোগ? ফুসফুসের রোগ। ব্রঙ্কাইটিস কার রোগ? ব্রঙ্কাসের রোগ বা শ্বাসনালীর রোগ। ফ্লু কার রোগ? শ্বাসনালীর রোগ। এগুলো হচ্ছে পড়া। আর কোনটা ঊর্ধ্ব শ্বাসনালী কোন নিম্ন শ্বাসনালী করে বুঝছো? ঠিক আছে? তো একটা লক্ষণ দেখো, সংক্রমণের প্রধান লক্ষণ হচ্ছে কাশি। সংক্রমণের প্রধান লক্ষণ হচ্ছে কাশি। তার মানে তোমার যদি যে কোনো শ্বাসনালী রিলেটেড প্রবলেম হয়, প্রধান লক্ষণটা কি? কাশি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। শ্বাসনালী রিলেটেড যে কোনো প্রবলেম, ফুসফুস রিলেটেড যে কোনো প্রবলেম, প্রধান লক্ষণটা কি বলো? কাশি। ওকে? এখন আমরা এই যে ঊর্ধ্ব শ্বাসনালীর যে সংক্রমণ, সাইনোসাইটিস আর ওটাইটিস মিডিয়া, এই দুটো নিয়ে একটু পড়াশোনা করব। ঠিক আছে? তো সাইনোসাইটিস অলরেডি আমরা বলে ফেলছি যে ৪ জোড়া বা হচ্ছে ৮টি আমাদের কি আছে? বায়ুপূর্ণ গহ্বর আছে যার নাম হচ্ছে সাইনাস। এই সাইনাসগুলোকে প্যারা নেজাল সাইনাস বলা হয়। কেন? প্যারা মানে হচ্ছে পাশে, নেজাল মানে হচ্ছে নাক, সাইনাস মানে গহ্বর। প্যারা মানে পাশে, নেজাল মানে হচ্ছে নাক, সাইনাস মানে গহ্বর। তো এই প্রত্যেকটা গহ্বর তুমি খেয়াল করে দেখো নাকের পাশে। তো এর নাম হচ্ছে প্যারা নেজাল সাইনাস। ওকে? কি, কি আছে? ম্যাক্সিলারি সাইনাস গালে। কোথায়? অঞ্চল কিন্তু পড়তে হবে, হ্যাঁ? গালে। এইটার মধ্যে যদি আক্রমণ হয় তখন কি হবে? গালে আর দাঁতে আর মাথায় ব্যথা হবে। খেয়াল করো, গালে যদি কখনো আক্রমণ হয়, গালের কাছাকাছি কি আছে? দাঁত আছে, এখানে আছে কি? মাথা আছে, আর হচ্ছে আমাদের গাল, তো গালের মধ্যে ব্যথা হবে। ঠিক আছে? গালে, দাঁতে আর মাথায় ব্যথা হবে যদি কখনো ম্যাক্সিলারি সাইনোসাইটিস হয়। ঠিক আছে? ফ্রন্টাল মানে কি? ফ্রন্টাল হচ্ছে মাথার এই অংশ দুইটা। কোথায় অবস্থিত? মাথার উপরে অবস্থিত বা চোখের উপর অবস্থিত। এটা ব্যথা হলে কোথায় হবে? চোখের উপরে ব্যথা হবে আর হচ্ছে মাথায় ব্যথা হবে। ইজি কিন্তু বুঝে, বুঝে পড়া বিষয় এগুলা। এগুলো মুখস্থ করা জিনিস না। মেডিকেলের পড়া এগুলা। এথময়েড কোথায় থাকবে? ২ চোখের মাঝখানে। দেখো এথময়েড, ইতে হচ্ছে আই। এথময়েড ইতে হচ্ছে আই। যার কারণে কেন বুঝবা? এটা হচ্ছে ২ চোখের মাঝখানে। তো এটা যদি বা কোনো সমস্যা হয় তাহলে কি হবে? ২ চোখের মাঝখানে এবং মাথায় ব্যথা হবে। ঠিক কি না? স্ফ্যানয়েড সাইনাস, স্ফ্যানয়েড সাইনাস কই থাকে? এথময়েড সাইনাসের পিছনে। আমি দেখাবো। এথময়েড সাইনাস তুমি বোন দেখলেই বুঝতে পারবা, অস্থি দেখলে বুঝতে পারবা। 3D চিত্রটা আমি দেখাবো একটু পরে। এটা যদি কখনো আক্রমণ হয় তখন কি হবে? চোখের পিছনে আর হচ্ছে মাথায় ব্যথা হবে। কথা ক্লিয়ার? এই প্রত্যেকটা সাইনাস কি দিয়ে আবৃত থাকে? মিউকাস পর্দায় আবৃত থাকে, বায়ুপূর্ণ। আগেই বলছিলাম এটা হচ্ছে নিউমেটিক বা বায়ুপূর্ণ। মিউকাস মানে কি? পিচ্ছিল জাতীয় এগুলো থাকে। এই মিউকাসগুলোতে কি হয়? আক্রমণ হয়। মিউকাসগুলো তরল জাতীয়, তাই না? পিচ্ছিল, তরল। এই মিউকাসগুলোতে আক্রমণ হয় তখন কি হয়? এগুলো আমাদের সর্দি হিসেবে বের হয়, কাশি হিসেবে বের হয়। ঠিক আছে? তো দেখো আমাদের সাইনাসের সংজ্ঞাটা দেখো। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক মানে এইসব অণুজীব সাইনাসের মিউকাস পর্দায় প্রদাহ সৃষ্টি করলে তার নাম হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিস কি, কি হবে? একটু আগে পড়ে বলছি কিন্তু আমরা। গালে ব্যথা হইতে পারে মানে মুখমণ্ডলে ব্যথা, মাথা ব্যথা, নাক দিয়ে ঘন হলদে সবুজ আর তরল পড়া মানে হচ্ছে কাশি হওয়া, হাঁচি হওয়া এগুলা। ওকে? এই সাইনোসাইটিস ২ রকমের। একটা হচ্ছে অ্যাকিউট, আরেকটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট নামের মধ্যে আছে কিউট। কিউট মানে কি? গুলুমুলু, তাই না? তাহলে এই রোগটাও গুলুমুলু। কেমন গুলুমুলু? সে অল্প সময়ে ভালো হয়ে যায়। আর ক্রনিক নামের মধ্যে একটা গম্ভীর্য ভাব আছে। ক্রনিক একই, সহজে ভালো হয় না। একবার হইলে অনেক বেশি সময় লাগে ভালো হইতে। তাহলে অ্যাকিউট সাইনোসাইটিস মানে কি? যেটা মাত্র ২ মাসের মধ্যে ভালো হয়ে যায়। ২ মাস মানে কয় সপ্তাহ? ৪ সপ্তাহ ১ মাস। তো ২ মাস হচ্ছে ৮ সপ্তাহ।
তাহলে ৪ থেকে ৮ সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। আর ক্রনিক সাইনোসাইটিস কি ২ মাসের বেশি সময় লাগে। ঠিক আছে? কথা কি বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝতে পারছি? দেখো তো একটু। আমার প্রচন্ড মাথা ব্যথা। হ্যাঁ, তারপর আমি তোমাদের পড়াচ্ছি কষ্ট করে। বুঝো কিন্তু। বুঝছো কিনা এই পর্যন্ত বলো? ওকে। এখন রোগের লক্ষণ। রোগের লক্ষণের মধ্যে একটা মজার বিষয় আছে যে এই সাইনোসাইটিস আর হচ্ছে ওটাইটিস মিডিয়া ২ টা রোগের লক্ষণ প্রায় একই রকম। আমি একটু পরে তোমাদের এক করে দিব, মিল করে দিব। আপাতত পড়ো। কঠিন না। তোমার মনে হইতে পারে ভাইয়া এতগুলা মনে রাখবো কেমনে? কঠিন না। দেখো আমি মিল করে দিব। আগে একটু রিডিং পড়ো, হ্যাঁ? দেখো সাইনাস গুলো বিভিন্ন ধরনের ভাইরাস। কি, কি নাম দিছে? হিউম্যান রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস মানে HRSV। এগুলো শর্ট ফর্ম সহ জানতে হবে, হ্যাঁ? হিউম্যান রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মেটা নিউমো ভাইরাস। ওকে? আচ্ছা। ব্যাকটেরিয়ার মধ্যে কি, কি আছে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। এই ধরনের ব্যাকটেরিয়াগুলো আক্রমণে কি সাইনাসাইটিস হতে পারে। এরপরে দেখো পরের লক্ষণটা পরেরটা দেখো। ঠান্ডা যদি লাগে কখনো, অ্যালার্জি তুমি জানো কিনা যে অ্যালার্জি হলে কিন্তু ঠান্ডা বেশি লাগে। তখন কি হবে? নাকে যদি পলিপ সৃষ্টি হয়, নাকের পর্দা যদি বন্ধ হয়ে যায়, তখন কি হয়? ক্রনিক সাইনোসাইটিস হইতে পারে। নাকের পর্দা বন্ধ হয়ে গেলে, তারপর হচ্ছে অ্যালার্জি হইলে, ঠান্ডা হইলে কি হইতে পারে আমাদের? ক্রনিক বা যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী সাইনোসাইটিস হইতে পারে। ওকে। যদি কখনো দাঁতে ইনফেকশন থাকে, তোমরা জানো দাঁতের সাথে ম্যাক্সিলারি সাইনাসের কানেক্ট আছে। একটু আগে দেখাইলাম। ম্যাক্সিলা মানে হচ্ছে উপরের চোয়াল। উপরের চোয়ালের দাঁতগুলা এই ম্যাক্সিলা অস্থির মধ্যে পড়ে। ঠিক আছে? তাহলে দাঁত তুলতে গিয়ে ম্যাক্সিলারি সাইনাসে কি হইতে পারে? আঘাত লাগতে পারে। তখন কি দাঁতের ইনফেকশন থেকে ম্যাক্সিলারি সাইনাসে আক্রমণ হবে। যারা হাঁপানির সমস্যায় ভোগে তাদের কিন্তু এই যে এই নাক রিলেটেড প্রবলেম হবে। তাই না? আচ্ছা, এরপর দেখো যে অ্যালার্জেন ধুলাবালি থেকে। ধুলাবালি যেগুলা আক্রমণ করলে কি কাশি হয় না, হাঁচি হয় না? ওইটা বলছে। ইউস্টেশিয়ান নালী। আচ্ছা, ইউস্টেশিয়ান নালী জিনিসটা কি? এটা আমাদের কানে থাকে। ইউস্টেশিয়ান নালী কানের সাথে গলার কানেক্ট ঘটায়। কি বললাম? ইউস্টেশিয়ান নালী কানের সাথে গলার কানেক্ট ঘটায়। যদি ইউস্টেশিয়ান নালী বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এই যে আমাদের কানের কাছে কে আছে? ম্যাক্সিলারি সাইনাস আছে না? তখন এখানে কিন্তু ঝামেলা হবে। ঠিক আছে? এরপর দেখো নাকের পাশে, নাকের ২ চোখের মাঝখানে, নাকের ভিতরে কি আছে? এথময়েড স্ফেনয়েড। যদি কখনো নাকের হাড় বাঁকা থাকে, তাহলে কি এই সমস্যা হইতে পারে। সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস, ওকে? তো এটা হচ্ছে তোমার ওই যে ফাইবার মানে হচ্ছে তোমার তন্তু, ফাইব্রোসিস মানে জমাট বেঁধে যাওয়া। যদি কখনো এরকম রক্ত জমাট বেঁধে যায়, তাহলে কি এটা হইতে পারে। জাস্ট নামটা মনে রাখবা, সিস্টিক ফাইব্রোসিস। ওকে? তাহলে এখানে লক্ষণগুলো মেইন কি কথা? তোমার আ যদি কখনো দাঁতের সমস্যা হয়, দাঁতের ইনফেকশন, সাইনোসাইটিস হবে। কারণ দাঁতের সাথে কি ম্যাক্সিলারি কানেক্ট আছে। ঠান্ডা লাগলে, অ্যালার্জি হইলে, ধুলাবালিতে গেলে, তুমি ডাক্তারের মতো চিন্তা করো। তখন তুমি সহজে বুঝতে পারবে। হাঁপানি থাকলে, ইউস্টেশন নালী যেটা কানের সাথে কানেক্টেড, সিস্টিক ফাইব্রোসিস হইলে, যদি নাকের হাড় বাঁকা থাকে, কিছু ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো আক্রমণে কি আমাদের সাইনোসাইটিস হইতে পারে। রোগের লক্ষণ কি? অলরেডি আমরা দেখে ফেলছি। রোগের লক্ষণ হচ্ছে আমাদের মাথা ব্যথা। প্রচুর মাথা ব্যথা হবে। মাথা নড়াচড়া করলে, হাঁটলে কি প্রচুর ব্যথা হবে। জ্বর, জ্বর ভাব থাকবে। ক্লান্ত লাগবে অল্পতেই। নাক বন্ধ থাকে। কারণ কি? ওই যে ত্বরণের কারণে। মুখমণ্ডল অনুভূতিহীন মনে হয়। কারণ কি? মেক্সিলারি সাইনাসের কারণে। দাঁত ব্যথা হইতে পারে কেন? মেক্সিলারি সাইনাসের কারণে। তারপর হচ্ছে কাশি হয়। কাশি তো প্রধান লক্ষণ আমরা দেখছি আগে। আর কি যে নাক থেকে হলদে বা সবুজ বর্ণের ঘন তরল বের হয়, এতে পুজ বা রক্ত থাকতে পারে। দেখো পড়া কিন্তু কঠিন না। পড়া কি কঠিন? এগুলা? তোমরা তো দেখে কঠিন মনে করো। আসলে কিন্তু নিজেকে একজন ডাক্তার হিসেবে চিন্তা করো, দেখবা তোমার কাছে রুগী আসছে। রুগী এসে বলছে, "ডাক্তার সাহেব আমার তো প্রচুর ঠান্ডা। ২ মাসের মতো হয়ে গেছে, এখনো তো ঠান্ডা ভালো হয় না। টানা ২ মাস ধরে আমার ঠান্ডা।" তখন তুমি চিন্তা করলা, "ও আচ্ছা, যেহেতু ২ মাস পার হয়ে গেছে, এখনো ঠিক হয় না। তার মানে এটা হয়তোবা ক্রনিক সাইনোসাইটিস হইতে পারে।" তখন তুমি জিজ্ঞেস করলা, "আচ্ছা আপনার কি কখনো দাঁতে ইনফেকশন হইছে?" তখন বলল যে, "না, দাঁতে তো ইনফেকশন হয় নাই।" বলল, "আচ্ছা আপনার কি কান ব্যথা করে?" বলবে, "না, কানে তো ব্যথা হয় নাই।" পরে তুমি জিজ্ঞেস করলে, "আচ্ছা আপনার কি অ্যালার্জি আছে?" বললে, "হ্যাঁ, আমার অ্যালার্জি আছে।" তখন তুমি বুঝতে পারলা যে কানে যেহেতু সমস্যা নাই, তার মানে ইউস্টেশন নালীর সমস্যা হয় নাই। যেহেতু দাঁতে ইনফেকশন নাই, তার মানে কি দাঁত নিয়ে সমস্যা হয় নাই। যেহেতু অ্যালার্জি আছে, তাহলে কি অ্যালার্জি জনিত কারণে তার বেশি, বেশি ঠান্ডা লেগে থাকে, এটা কি সাইনোসাইটিস এর মধ্যে পরিণত হইছে। তো কি ধরনের সাইনোসাইটিস? যেহেতু ২ মাসের বেশি হয়ে গেছে, ক্রনিক সাইনোসাইটিস। তো তুমি ওই অনুযায়ী তার চিকিৎসাটা করবা। কথা কি বুঝাইতে পারছি?
এখন জটিলতার বিষয় থেকে আছে যে যদি মস্তিষ্কে সংক্রমণ হয় তাহলে মাথা ব্যথা হবে, এর ফলে মৃত্যু হইতে পারে। যদি চোখে সংক্রমণ হয়, চোখ মানে হচ্ছে অরবিট, যে দেখবা বিভিন্ন চশমার দোকানে অরবিট লেখা থাকে। চশমা হচ্ছে অরবিট, চোখ মানে অরবিট, ওকে? অরবিট মানে চোখের চারপাশে মানে হচ্ছে পেরি অরবিটাল এবং অরবিটাল সেলুলাইটিস সহ আরো জটিল দেখাতে পারে। মানে যদি কখনো এই সাইনোসাইটিসটা চোখের চারপাশে ছড়ায় যায়, তখন তাকে কি বলবে? চারপাশে মানে পেরি অরবিটাল, আর চোখের মধ্যে ছড়ায় গেলে কি? অরবিটাল। অরবিটাল সেলুলাইটিস মানে প্রদাহ। ওকে? তাহলে এটা কি হইতে পারে? এই জটিলতা দেখা দিতে পারে সাইনোসাইটিসের কারণে। যদি বেশি হয়ে যায়, যদি তারপর ডাক্তার না দেখায়, বেশি হয়ে গেলে, তখন কি এই রোগটা হইতে পারে? চোখের সমস্যা, অরবিটাল, ওকে? গেল। এখন হচ্ছে আমাদের প্রতিকার। কিভাবে আমরা সাবধান থাকতে পারি যাতে এটা না হয়। ঠিক আছে? খুবই ইজি। যদি ঠান্ডা লাগা যায়, আমি তোমাদের ঐদিন কি বলছিলাম? ঠান্ডা পানি খাবা না, গরম পানি খাবা, রাইট? দেখো, আ মিউকাস তরল করতে প্রচুর পানি পান করা এবং অবশ্যই গরম পানি। গরম পানিতে ভিজিয়ে চিপড়ে একটু আ কাপড় প্রতিদিন বারবার মুখমণ্ডল চেপে ধরা। প্রতিদিন ২ থেকে ৪ বার নাক দিয়ে বাষ্প টেনে নেওয়া। মানে এটা ধরো একটা পাতিল, এই পাতিলে তুমি পানি গরম করে বাষ্প উঠতেছে। তুমি এটার উপর থিকা বাষ্পগুলা নাক দিয়ে টানে নিবা। যাতে গরম বাষ্পটা নাকের ভিতরে যায়। ওকে? কয়েকবার নেজাল স্যালাইন স্প্রে করা। কিছু স্যালাইন আছে। আর্দ্রতার প্রতিরোধে ব্যবহার করা। তোমার রুম যাতে বেশি ভেজা, ভেজা না থাকে। এইজন্য রুমে আর্দ্রতার প্রতিরোধে ব্যবহার করা। ওকে? এরপর নেজাল স্প্রে কথা বললাম। তারপর হচ্ছে নাক বন্ধ থাকা অবস্থায় উড়োজাহাজে না চড়াই ভালো। কারণ এই উপরে চাপ কম থাকে তো, তখন কি শ্বাস বন্ধ যাইতে পারে। মাথা নিচু করে শরীর বাঁকানো অনুচিত। মানে মাথা নিচু কইরা তুমি ইয়া করবা না, বাঁকাবা না শরীর। তাহলে কি তোমার নাকের মধ্যে চাপ পড়বে। এই হচ্ছে তোমার প্রতিকার। ওকে? আর যেটা বললাম ক্রনিক সাইনোসাইটিস কি? ২০২ মাসের বেশি টিকে, আর অ্যাকিউট কি ২ মাসের কম কিউট রোগ। এটা কি ওষুধ দরকার হয় না, অটোমেটিক ভালো হয়ে যায়। ক্রনিক তো ভালো হয় না, অনেক বেশি সময় লাগে। তো ২ মাসের বেশি সময় লাগে মানে কি চিকিৎসা চলে প্রায় ২ মাস, ৩ থেকে ৪ সপ্তাহ। এই হচ্ছে কাহিনী। আর কোন শিশুর ক্ষেত্রে এটা রোগটা কত জ্বর হয়? ১০২.২ ডিগ্রি পর্যন্ত জ্বর হইতে পারে। এই সংখ্যাটা ইম্পোর্টেন্ট যে আ সাইনোসাইটিসে শিশুদের জ্বর কত ডিগ্রি হইতে পারে? ১০২.২ ডিগ্রি। অবশ্যই ফারেনহাইট। ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে ওটাইটিস মিডিয়া। মধ্যকর্ণের সংক্রমণ। ওটাইটিস মিডিয়া মানে কি অলরেডি বলছি। দেখো, আমাদের ইউস্টেশন নালী যেটা অলরেডি বললাম যে কানের সাথে আমাদের কি করে? গলার সংযোগটা, গলা মানে কি? গলবিল। আর মধ্যকর্ণের সাথে সংযোগ রাখে যেটা, তার নাম কি? ইউস্টেশন নালী। অলরেডি বলছি কিন্তু। পড়াইছি অলরেডি এটা। ওকে। এরপরে আমরা এই নালীর দ্বারা যদি কখনো জীবাণু আসে, কানের মধ্যে যদি পর্দা সৃষ্টি হয়, তার নাম হচ্ছে ওটাইটিস মিডিয়া। কেন এই মধ্যকর্ণে আক্রমণ হবে? কারণ ইউস্টেশন নালী দিয়া মধ্যকর্ণের সাথে কানেক্টেড। রাইট? বয়স্কদের তুলনায় শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়। কেন আক্রান্ত হয় শিশুরা? আচ্ছা, আমি তোমায় দেখাই। চিত্রটা দেখো। এই যে দেখো। এটা হচ্ছে কানের পর্দা। আমরা বলি না যে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটায় দিব? এটা হচ্ছে সেই পর্দা। থাপ্পড় দিয়ে যে কানের পর্দা ফাটায় দিব আমরা, এটা হচ্ছে সেই পর্দা। ঠিক আছে? এগুলো হচ্ছে কানের অস্থি। ওকে? এটার ভিতরে দেখো, এই যে এই জায়গাটা দেখো তরলপূর্ণ হয়ে গেছে। এটা হচ্ছে মধ্যকর্ণ। এই অস্থিগুলো যে জায়গায় আছে হচ্ছে মধ্যকর্ণ। দেখো আগে কিন্তু এরকম নরমাল ছিল। কোনো তরল নাই। কিন্তু ডান পাশের চিত্র দেখো, তরলপূর্ণ হয়ে গেছে না? এই ডান পাশের চিত্র হচ্ছে ওটাইটিস মিডিয়া। আর আর বাম পাশেরটা কি? নরমাল। নরমাল। কথা ক্লিয়ার? দেখি বুঝছো? আর ইনস্টিটিউশনাল কোনটা? এই যে এখান দিয়ে কানেক্ট থাকে। এখান থেকে গলার মধ্যে কানেক্ট থাকে। এইখান দিয়ে গলার মধ্যে কানেক্ট। দেখছো এটা কিন্তু রুদ্ধ হয়ে গেছে। ইনস্টিটিউশনালি বন্ধ হয়ে গেছে। খেয়াল করছো? খেয়াল করছো কিনা দেখো তো? আর কর্ণপটহ মানে কি? পটহ মানে পর্দা, কানের পর্দা। ওকে? বাচ্চাদের এই রোগ বেশি হয় কেন? কারণ মা যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, তখন কাত করে খাওয়ায়। মানে একদম শোয়া রাখে। তাই না? তো শোয়ানো থাকার কারণে কি হয়? তার এই দুধ যেটা খায় এটা কান দিয়ে চলে যায়। কানে চলে যায়। পরে এই কানের মধ্যে আক্রমণ হয়। ঠিক আছে? এজন্য বাচ্চাকে একটু অ্যাঙ্গেল কইরা খাওয়াইতে হয়। ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেল করে খাওয়াইতে হয়। একটু পরে আমরা দেখব, টেনশন নাই। দেখো, ওটাইটিস মিডিয়া ২ ধরনের। সেম অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, ক্রনিক ওটাইটিস মিডিয়া। মানে একটা হচ্ছে স্বল্পস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী। ওকে? ক্রনিক মানে কি? ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে রোগ নিরাময় হয় না। ২ মাসের বেশি স্থায়ী হয়। আর স্বল্পস্থায়ী কি? যেটা হচ্ছে ক্রনিক, অ্যাকুইট এটা কি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটা দেখছি আগেরটার মতো সেম। রোগের কারণ দেখো, সেম আগেরটার মতোই। একই টাইপের। কিছু ভাইরাস, কেমন ভাইরাস? রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস। আগেরটা মনে শুরু ছিল কি? হিউম্যান রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস। একই জিনিস। হিউম্যান থাকুক আর না থাকুক সেম জিনিস। হিউম্যান রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস যেই কথা, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস একই কথা। ওকে? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। রিনো ভাইরাসটা এক্সট্রা আসছে, তাই না? রিনো ভাইরাস এখানে ছিল না। এই দেখো সেপ্টোককাস নিউমোনিয়া, হিউম্যানাইজ ইনফ্লুয়েঞ্জা ওইটার মধ্যেও ছিল কিন্তু।
এখানে জাস্ট আমাদের রিনো ভাইরাসটা এক্সট্রা। আর এখানে কি এই মরাক্সেল্লা ক্যাটারহেলিসটা এক্সট্রা। মানে এক্সট্রা কোন আমি দেখাচ্ছি, পরে এক করে দিব। দেখো মধ্যকর্ণের সাথে নাকের সংযোগস্থল ইউস্টেশিয়ান টিউব ফুলে বন্ধ হয়ে যায়, যার কারণে এই রোগটা হয়, তাই না? তাহলে প্রশ্ন করতে পারে মধ্যকর্ণের সাথে নাকের সংযোগ করে কে? ইউস্টেশিয়ান টিউব। আচ্ছা, কোনো কারণে অ্যাডিনো আছে। অ্যাডিনোট মানে কি? অ্যাডিনো হচ্ছে আমাদের গলা আছে না, গলা, গলার মধ্যে এক ধরনের গ্রন্থি থাকে, লসিকা গ্রন্থি। লসিকা মানে কি? চতুর্থ অধ্যায় পড়লে পরে বুঝবা। জাস্ট মাথায় রাখো, আমাদের গলার মধ্যে এক ধরনের গ্রন্থি থাকে, তার নাম হচ্ছে অ্যাডিনয়েড গ্রন্থি। এই অ্যাডিনয়েড গ্রন্থি যদি ফুলে যায় তাহলে কি কানের মধ্যে সমস্যা হতে পারে। ঠিক আছে? এই দেখো মাতৃ দুগ্ধ পান না করালে বা কম করালে, আর হচ্ছে ঠান্ডা লাগলে কানে সংক্রমণ হলে। তো এই যে আমরা একটু পরে দেখবো যে রোগের প্রতিকারটা কি, বাচ্চাদের কেন আর কি এটা বেশি হয়। দেখো যে ডে সেন্টার গুলোতে, ডে কেয়ার সেন্টার যেখানে অনেকগুলো বাচ্চা একসাথে বাড়ে, তাদের কি এই ধরনের সংক্রমণ হতে পারে। ব্যাকটেরিয়া ভাইরাসটা অন্য দেহ থেকে দেহে আসতে পারে। যেসব শিশুদের নিচু অবস্থায় শুয়ে বোতলে দুধ খাওয়ানো হয়, দুধটা কারের মধ্যে চলে যায়। ওকে? যেসব শিশু ধূমপানযুক্ত এবং বায়ু দূষণপূর্ণ এলাকায় বসবাস করে, এক্ষেত্রে কি ভাইরাসগুলো ব্যাকটেরিয়াল আক্রমণ বেশি করতে পারে। ওকে? তো দেখো, তুমি কেমনে বুঝবা যে শিশুটা ওটা ডেসমিলিতে আক্রান্ত? শিশু তো কথা বলতে পারে না, তাই না? ও তো কথা বলতে পারবে না। তুমি কেমনে বুঝবা তারে দেখে? তুমি তো তোমার ডাক্তার, রোগী আসছে বাচ্চারে নিয়ে, যে স্যার বাচ্চা তো কিছু খাইতে চায় না, কান্না করে শুধু। তুমি কেমনে বুঝবা তার ওটিটিস মিডিয়া হইছে? এই লক্ষণগুলো দেখে। কানে ব্যথা হয়, কান টানে, তুমি জিজ্ঞেস করবা যে বাচ্চা কি কান টানে? তারপর তুমি জিজ্ঞেস করবা যে অতিরিক্ত কান্নাকাটি করে কিনা? আর বাচ্চার মানে মাথার মধ্যে হাত দেয় কিনা? মাথার মধ্যে থাবড়ায় কিনা? কারণ বাচ্চা তো কথা বলতে পারবে না। মাথার মধ্যে থাবড়াবে, তারপর হচ্ছে কানের মধ্যে থাবড়াবে, কান টানবে। কান ব্যথা করতেছে তো এজন্য সে কান টানবে। সে তো আর বলতে পারবে না আমার কান ব্যথা করে। তাই না? এই জায়গায় দেখো জ্বরটা দেখো ১০৪ ডিগ্রি ফারেনহাইট এ বেশি। ওরিয়ন কত ছিল? ১০২.২ ডিগ্রি ফারেনহাইট ১ম টা। এটা হবে কত? ১০৪ ডিগ্রি ফারেনহাইট প্লাস। এটা কিন্তু বেশি, বেশি ডেঞ্জারাস, তাই না? আচ্ছা, এরপর তুমি যদি দেখো বাচ্চার আ নাক দিয়ে পানি ঝরে এবং কান দিয়ে কি দুর্গন্ধযুক্ত তরল বের হয়, তাহলে তুমি বুঝতে পারবে কি এটা ওটাইটিস মিডিয়া হইছে। বয়স্কদের ক্ষেত্রে কি প্রায় একই ধরনের। কানে ব্যথা হয়, মাথা ঝিমঝিম করে, কাশি হয়। কাশি তো সবার জন্যই একই। আর কানে কম শুনে খাবার রুচি থাকে না। এই হচ্ছে কথা। ওটাইটিস মিডিয়ার যে বিষয়টা, যে আমাদের কানে যেই পর্দাটা আছে, আমরা বলি থাপ্পড় দিয়ে কানে পর্দা ফাটাই দিব, এর নাম হচ্ছে টিম্প্যানিক পর্দা। টিম্প্যানো মানে হচ্ছে কানের শ্রবণ রিলেটেড। টিম্প্যানিক পর্দা, ওকে, ছিদ্র হয়ে যায় ওটাইটিস মিডিয়া হইলে। কানে কম শোনে, তরল পদার্থ বের হয়। ঠিক আছে? আর বাচ্চারা যারা কানে কম শোনে, যে বাচ্চাটা তোমার কানে কম শোনে সে কিন্তু সহজে কথা বলা শিখতে পারে না। কেন? কারণ বাচ্চারা শুনে, শুনেই শিখে। ইংল্যান্ডের বাচ্চারা ইংলিশে কথা বলে। বাংলাদেশের বাচ্চারা বাংলায় কথা বলে কেন? কারণ তারা যা শুনে তাই এপ্লাই করে। বাংলা শুনছে তাই বাংলা এপ্লাই করে। তো যেসব বাচ্চারা ওরাইটিস মিডিয়া হইছে তারা কিন্তু কথা বেশি শুনতে পারে না। কথা কম শোনার কারণে কি কথা বলা শিখতেও পারে না। ঠিক আছে? এজন্য কি করতে হবে? কান চুলকানো এড়িয়ে চলতে হবে অপ্রয়োজনে। ঠান্ডা লাগানো যাবে না। সাঁতার কাটা যাবে না। যাতে কানের মধ্যে পানি না যায়। কান পরিষ্কার রাখতে হবে এবং কানে কি পানি ঢুকতে না দেওয়া। এক কথায় সাঁতার কাটা যাবে না, এটা এক কথায়। ঠিক আছে? বুঝতে পারছো? তুমি একজন ডাক্তার হিসেবে চিন্তা করবা। তুমি একজন ডাক্তার, তুমি কিভাবে একজন লোককে তুমি সাবধান করবা যে কি করা যাবে না। প্রতিরোধ। শিশুর আশেপাশে ধূমপান করা যাবে না। তাতে কি ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আক্রমণ করতে না পারে। ওকে, এরপর হচ্ছে এই দেখো কানের সংক্রমণ প্রতিরোধে জন্মের পর শিশুকে অন্তত প্রথম ৬ মাস বুকে দুধ খেতে দেওয়া। বুকে দুধে রয়েছে রোগ প্রতিরোধ উপাদান। এরপর আরেকটা বিষয় দেখো এখানে। বুকে দুধ খাওয়ানোর সময় শিশুটির মাথার পিঠের সাথে ৪৫ ডিগ্রি কোণ করে রাখতে হবে। তা না হলে খাবার ইউস্টেশন নালী দিয়ে কানে ঢুকে সংক্রমণ সৃষ্টি করে। খেয়াল করছো? ৪৫ ডিগ্রি কোণ করে রাখতে হবে। এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। অ্যালার্জি সৃষ্টি করে এমন কিছু কাছে রাখা যাবে না। উলের কাপড় রাখা যাবে না। ধুলাবালির থেকে দূরে রাখতে হবে বাচ্চাকে। আচ্ছা, গোসলের সময় যাতে কানে পানি না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বারবার সর্দি হয়ে থাকলে কি করতে হবে? আমাদের চিকিৎসকের নিয়ে যেতে হবে। তারপরে দেখো ৭ নাম্বারটা ইম্পোর্টেন্ট। শিশুকালে যদি আমরা এই নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিনটা গ্রহণ করি তাহলে কি বাচ্চাদের ক্ষেত্রে এই ওটাইটিস মিডিয়াটা রোধ করা সম্ভব। নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। কনজুগেট মানে হচ্ছে জোড়া লাগানো। নিউমোকক্কাল মানে কি? ওই যে নিউমোনিয়া, তারপর হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়া আর ভাইরাসের বিরুদ্ধে যাতে প্রতিরোধ তৈরি করে। এইজন্য এই ভ্যাকসিনটা দিয়ে দিলে ওই ভাইরাস ব্যাকটেরিয়াগুলো কি আর আক্রমণ করতে পারে না। যার কারণে এই রোগটা থেকে প্রতিরোধ গড়ে তোলা যায়। ঠিক আছে? এই রোগ হওয়ার আগে। আর এটা প্রতিরোধ। সরি, এটা হচ্ছে প্রতিরোধ। মানে যাতে রোগটা না হয়। আর যদি একবার রোগ হয়ে যায় তখন তুমি কি করবা? সেটা হচ্ছে প্রতিকার। একটা হচ্ছে প্রিভেনশন বা প্রিভেন্ট করা। প্রিভেন্ট করা মানে কি? বাধা দেওয়া যাতে রোগটা না হয়। আর রেমেডি মানে কি? রোগটা হয়ে গেছে। এখন তুমি কি করতে পারো তার জন্য? রোগ হয়ে গেছে একবার। ডাক্তারের কাছে আসো, তখন তুমি কি করতে পারো? তুমি তাকে কানের ড্রপ দিতে পারো, অ্যান্টিবায়োটিক দিতে পারো যাতে শুকায় যায়। আর অ্যান্টি হিস্টামিন দিতে পারো যাতে রোগ প্রতিরোধের বিরুদ্ধে কাজ করে। ঠিক আছে? প্যারাসিটামল দিতে পারো।
জ্বর কমানোর জন্য, ব্যথা কমানোর জন্য, তাই না? তারপর কানের মধ্যে মিনারেল অয়েল দেওয়া যেতে পারে, ওই যে অলিভ অয়েল জ্বরের সময় কানে দেয়, তাই না? এরপর হচ্ছে তোমার এই যে দেখো গরম পানির সেক দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ৫ নাম্বার ৬ নাম্বার। কি বলছে? কানের পর্দা যদি ছিদ্র হয়ে যায়, আমরা দেখছিলাম আগের পৃষ্ঠায়। কানের পর্দা ছিদ্র হতে পারে। তখন আমরা কি করব? মাইরিঙ্গোপ্লাস্টি করব। প্লাস্টার করা তো শুনছো। হাত ভেঙে গেলে প্লাস্টার করে, বিল্ডিং প্লাস্টার করে। প্লাস্টার করা মানে কি? জোড়া লাগানো। মাইরিঙ্গো মানে কি? মাইরিঙ্গো মানে হচ্ছে কানের পর্দা। মাইরিঙ্গো মানে কি? কানের পর্দা। মাইরিঙ্গোপ্লাস্টি মানে কি? কানের পর্দা জোড়া লাগানো। ঠিক আছে? ওকে। এরপর দেখো, যদি কখনো কান দিয়ে পুঁজ পড়ে তাহলে ইএনটি স্পেশালিস্ট। ইএনটি মানে কি? ইতে হচ্ছে ইয়ার, এনতে হচ্ছে নোজ, আর টিতে হচ্ছে থ্রোট, মানে নাক কান গলা, মানে হচ্ছে নাক কান গলা বিশেষজ্ঞ। ঠিক আছে? এএনটি মানে হচ্ছে নাক কান গলা বিশেষজ্ঞ। চিকিৎসার মাধ্যমে টিম্পোনোস্টমি যে টিউবটা আছে এর মাধ্যমে টিম্পোনোস্টমি টিউব, ঠিক আছে? এটাকে বললাম না টিম্পিনি মানে কি? কান রিলেটেড। ওই যেটা দেখাইছি টিম্পিনি, টিম্পিনি পর্দা। টিম্পিনি মানে কি? কান রিলেটেড। টিম্পেনি মানে হচ্ছে শ্রবণ রিলেটেড। ওকে, তাহলে টিম্পোনোস্টমি, টিম্পোনোস্টমি টিউব এর মাধ্যমে কি করে চিকিৎসা গ্রহণ করে দিতে পারে, কারণের ভিতর থেকে পুষ্টা বের করে আনে। টিউব মানে কি? নলাকার অংশ, এর মাধ্যমে কি পুষ্টা বের করে আনে। ঠিক আছে? তাহলে বুঝছো তো এই রোগগুলো তো সহজ, কঠিন কিছু না তো, পড়লে পারা যাবে, এটা তো বুঝছো, তাই না? ওকে, এরপর হচ্ছে আমরা এখন অধূমপায়ী আর ধূমপায়ীর মধ্যে একসাথে তুলনা দেখবো। দেখো, একটা সিগারেটের শলা, মানে একটা জাস্ট একটা সিগারেটের শলা, এখানে কিন্তু ৪,০০০ বিভিন্ন ধরনের রাসায়নিক থাকে। এটা প্রশ্ন আসে। এখন এইটার মধ্যে কি কি থাকতে পারে? খুবই ইজি, তুমি নাম শুনছো, নিকোটিন, আর্সেনিক, মিথেন, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড না কিন্তু, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড, HCl, সায়ানাইড হচ্ছে বিষ, এগুলো থাকে। দেখছো অবস্থা? তাই তুমি চিন্তা করবা, নিকোটিন থাকে, মিথেন থাকে, কার্বন মনোক্সাইড থাকে, আর্সেনিক থাকে, হাইড্রোজেন সায়ানাইড থাকে, অ্যামোনিয়া থাকে, এগুলো এগুলোতে প্রশ্ন আসবে। ওকে, আচ্ছা, আর কত হাজার? ৪,০০০ একটা শলাকার মধ্যে। এই হচ্ছে আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ এই ছকটা, একটু খেয়াল করো। নর্মালি ফুসফুসে কালার হচ্ছে গোলাপি কালার, নর্মালি ফুসফুসে কালার হচ্ছে গোলাপি কালার, এটা মাথায় রাখো। এখন দেখো, আমি তোমাকে কিছু বিষয় দেখাচ্ছি। বাম পাশেটা হচ্ছে অধূমপায়ীর এক্স রে, ডান পাশেটা হচ্ছে ধূমপায়ীর এক্স রে। আচ্ছা তুমি বলো তো, কোনটা সাদা দেখা যায়? কোনটা সাদা দেখা যায়? অধূমপায়ী না ধূমপায়ী? বলো বলো, কোনটা সাদা দেখা যায়? অধূমপায়ী না ধূমপায়ী? বেশি সাদা কোনটা? ধূমপায়ী, তাই না? এই এক্স রে ফিল্মটা যদি একটু ভালো মতো খেয়াল করো, দেখো তো যে এই জায়গাগুলোর মধ্যে হাড্ডি ছিল না? এই যে এই জায়গাটা, এই জায়গা তো হাড্ডি ছিল, তাই না? তারপরে যে জায়গা পাঁজর গুলা, এখানে তো হাড্ডি ছিল, এখানে তো হাড্ডি ছিল, হাড্ডি ছিল, হাড্ডি ছিল, ঠিক না? তাহলে বোঝা গেল যেই জায়গাগুলোতে হাড্ডি ছিল এই জায়গাগুলো কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। আর যে জায়গাগুলো ফাঁকা এগুলো কি? কালোই রয়ে গেছে। কেন কালো রয়ে গেছে? কারণ এক্স রে ফিল্ম নিজে কি কালো। এক্স রে ফিল্ম মানে কি? এরকম একটা কালো জিনিস থাকবে, পুরোটাই কিন্তু কালো থাকবে। এটার উপরে তোমার যেসব জায়গায় হাড্ডি সেগুলো কি সাদা সাদা আসবে। কথা বুঝছো কিনা? তাহলে যখন তুমি এক্স রে রশ্মিটা পাঠাবা, এক্স রে রশ্মিটা, এক্স রে যেটা, এক্স রশ্মিটা কোনো কিছু ভেদ করে গেলে কি কালার হবে? সাদা কালার হবে। হাড্ডি যখন ভেদ করে গেছে তখন কি কালার হয়েছে? সাদা কালার হয়েছে। আর যখন কিছু ভেদ করবে না, সরাসরি কাগজের উপর যে পড়বে তখন কি কালো কালার। এই জিনিসটা বুঝতে পারছো? এখন দেখো, আমরা এখন যাবো হচ্ছে ওই যে ধূমপায়ী আর অধূমপায়ী এক্স রে ফিল্মের পার্থক্যের মধ্যে। দেখো, এক্স রে ফিল্মটি সম্পূর্ণ কালো হয় না, বরং সকল অঞ্চলেই বিভিন্ন জায়গায় অসংখ্য ছোপের মতো ঝাপসা অংশ দেখা যায়। যদি একদম পুরোপুরি ফ্রেশ হইতো, যদি একদম পুরোপুরি ফ্রেশ হইতো তাহলে কি ফুসফুস তো তোমার কি ইয়া না, মানে ফুসফুস তো হাড্ডির মতো শক্ত না, এটা তো স্পঞ্জের মতো অঙ্গ, তাই না?
এখন চিন্তা করে দেখো, যারা তোমার ধূমপান করতেছে তাদের ফুসফুসের ভিতরে কি বিভিন্ন রাসায়নিক পদার্থ জমা পড়তেছে না? নিকোটিন, মিথেন, আর্সেনিক বিভিন্ন ধাতব পদার্থ জমা পড়তেছে না? ওইগুলোর উপর যখন এক্স-রে পড়বে, তখন এটা কি সাদা হবে না কালো হবে? সাদা হবে না? কথাটা বুঝছো কিনা? হাড্ডি যেমন শক্ত, এরকম ধাতব পদার্থের মধ্যে যখন তোমার এই এক্স-রে রশ্মিটা পড়বে, তখন কিন্তু এটা কি সাদা হয়ে যাবে। কারণ কি? সেটা শক্ত জিনিসে ধাক্কা খাইছে। এই যে এই জায়গাগুলোর মধ্যে দেখো সাদা কেন? নরমাল এক্স-রে মধ্যে কিন্তু এটা সাদা না, কালো। এখানে দেখো সাদা। কেন সাদা? এই জায়গাটাতে কি? ওই ধাতব ধাতুগুলো জমা হইছে। কথা কি বুঝতে পারছি? দেখো তো। আর ফুসফুসের ভিতরে যেই অংশগুলো আছে এগুলো ফেটে যায়। যারা ধূমপান করে না, ফুসফুসের ভিতরের অংশগুলো ফেটে যায়। এটাকে বলা হয় এমফাইসেমা। কি বলে? এমফাইসেমা। এমফাইসেমা মানে কি? পরে পৃষ্ঠায় দেখাচ্ছি। এই দেখো এমফাইসেমা। দেখছো? ফেটে গেছে। এই জায়গাটা দেখো। ফেটে গেছে, খেয়াল করছো? এমফাইসেমা। সংজ্ঞা আছে, আমি তোমায় দেখাই। এমফাইসেমা। সিগারেটের ধোঁয়ায় অ্যালভিওলাসের প্রাচীরে যে ক্ষতি হয় তার ফলে অ্যালভিওলাসের আয়তন বেড়ে যায়। কোনো স্থান ফেটে গিয়ে ফাঁকা স্থান সৃষ্টি করে। এই অবস্থাকে এমফাইসেমা বলে। এমফাইসেমা কি? অ্যালভিওলাসগুলো ফেটে ফাঁকা স্থান তৈরি হওয়া। এখন দেখো কোনো কিছু ফাইটা গেলে কি? প্রসারিত হয় না একটা ফুটবল। ফাইটা গেলে দেখবা ছড়ায় গেছে চারপাশে। তখন আয়তন কি হয়? বেড়ে যায় না? তাহলে এইজন্য যারা ধূমপান করে তাদের ফুসফুসের আয়তন কি হয়? বৃদ্ধি পায়, আকার বৃদ্ধি পায়। নরমাল ক্ষেত্রে কি আকারটা স্বাভাবিক থাকে। এটা বুঝতে পারছি? নরমাল ফুসফুস হচ্ছে কালো কালার, স্বচ্ছ এবং পরিষ্কার। দেখো নরমালটা কিন্তু কালো, ধূমপাইটটা কিন্তু সাদা। এটা মাথায় রাখতে হবে। মনে করো না যে ধূমপাইটটা সাদা হবে, এরকম কালো হবে, এরকম না কিন্তু না। তো যেটা বলতেছিলাম যে ১ নম্বর পয়েন্টটা খেয়াল করো। এমফাইসেমা যেহেতু হচ্ছে, এমফাইসেমা মানে কি? ফেটে যাচ্ছে, ফেটে যাওয়া মানে কি? ফুটবল ফেটে গেলে দেখবা আয়তনটা বড় হয়ে যায়। তো ফেটে গেলে কি? বড় হয়ে যাবে, আয়তনটা বড় হয়ে যাবে। যারা ধূমপান করে তাদের ফুসফুসের আকার কি? বৃদ্ধি পাবে। যারা কি? ধূমপান করে তাদের কি? স্বাভাবিক থাকবে। আর যারা ধূমপান করে তাদের ফুসফুস হচ্ছে কালো, কিন্তু এক্স-রে কি? সাদা। কথাটা খেয়াল করো কিন্তু। যারা ধূমপান করে প্রকৃত অর্থে আসলে তাদের ফুসফুস কালো, এক্স-রে কি? সাদা। আর যারা ধূমপান করে না, অধূমপায়ী, তাদের প্রকৃত অর্থে গোলাপি ফুসফুস। কিন্তু এক্স-রে করলে কি? কালো। কারণ এক্স-রে ফিল্মটাই কালো। এইজন্য। কালো মানে কিন্তু খারাপ না এই জায়গায়। কথা বুঝছো কিনা? অ্যালভিওলাস ফেটে যায়। বলছি এটা সংখ্যা কমে যায়। অ্যালভিওলাস স্বাভাবিক থাকে। পড়ছি। দেখো স্বাভাবিকভাবে কিন্তু কোনো ক্যান্সার বা টিউমার হবে না। কিন্তু যারা ধূমপান করে তাদের কি? ক্যান্সার টিউমার হবে। রাইট? এরপর দেখো যারা ধূমপান করে তাদের কিন্তু কোনো পানি জমবে না ফুসফুসে। যাকে বলা হয় প্লিউরাল ইফিউশন। পানি জমবে না। যারা ধূমপান করে তাদের কি? পানি শনাক্ত করা যায়। প্লিউরাল ইফিউশন বলে। ওকে? এটা দেখো। ফুসফুস ও হৃৎপিণ্ডের প্রচ্ছায়া বা শ্যাডো সমানুপাতিক হয়। যেহেতু ফুসফুসটা নরমাল আকারে থাকতেছে, যার কারণে তাদের অনুপাতটা কি? সমান। মানে হৃৎপিণ্ডের তুলনায় ফুসফুস যতটুকু বড় হওয়া উচিত এতটুকুই থাকে। কিন্তু যেহেতু ধূমপায়ীদের ক্ষেত্রে ফুসফুসটা বড় হয়ে যায়, তাহলে হৃৎপিণ্ডের শ্যাডো ফুসফুসের তুলনায় ছোট হয়। কারণ ফুসফুস তো বড় হয়ে গেছে। বুঝছো কিনা? ফুসফুসটা বড় হয়ে গেছে না? যার কারণে হৃৎপিণ্ড কি? তুলনামূলক ছোট লাগে। এই হচ্ছে কাহিনী। ব্রঙ্কাইটিস হয়, ব্রঙ্কাসে প্রদাহ হয়, অ্যাজমা মানে হাঁপানি হয়, এমফাইসেমা, অ্যালভিওলাস গুলো কি হয়? ফেটে যায়। কতদিন ধূমপান করলে? ৬ মাস এরকম। ওকে যক্ষ্মা রোগ, যক্ষ্মা রোগ হচ্ছে তোমার ৬ মাস পরে তো ড্যামেজ শুরু হবে আরকি এরকম। যক্ষ্মা রোগ হইতে পারে। ফাইব্রোসিস যে তোমার জমাট বেঁধে যাওয়া। আর এটা হচ্ছে তোমার নিউমোনিয়া। ওকে? এখন জাস্ট এই যে এগুলো তোমরা নিজেই পড়তে পারবা। সক্রিয় ধূমপান করলে, মানে নিজে ধূমপান করলে তখন কি হয়? নিকোটিনটা নিকোটিন, টার, কার্বন মনোক্সাইড এগুলা কি? ক্যান্সার সৃষ্টি করে। দেখো সিগারেটের ধোঁয়াতে প্রধান ক্ষতিকর উপাদান হচ্ছে নিকোটিন। আর টার, কার্বন মনোক্সাইড এগুলো কি করতে পারে? ক্যান্সার সৃষ্টি করতে পারে। কার্বন মনোক্সাইড কতে ক্যান্সার, কতে কার্বন মনোক্সাইড কতে ক্যান্সার। নিষ্ক্রিয় ধূমপান মানে কি? তুমি ধূমপান করতেছো না, কিন্তু তোমার আশেপাশে কে ধূমপান করতেছে। এ বলা হয় নিষ্ক্রিয় ধূমপান। ওকে? এই ধোঁয়াও কিন্তু আমার জন্য ক্ষতিকর। তারপর এমফাইসেমা কি? বলছি অলরেডি। ব্রঙ্কাইটিস মানে কি? দেখো প্রশ্ন আসতে পারে ব্রঙ্কাইটিস কেন হয়? কোনটার জন্য? দেখো কার্বন মনোক্সাইড যেটা এটা হচ্ছে ট্রাকিয়া আর ব্রঙ্কাসের সিলিয়া যেটা চুলের মতো অংশটাকে অবশ করে দেয়। যার কারণে এখানে ধুলাবালু আর বেরোতে পারে না। ধুলাবালু বললাম না? সিলিয়াগুলা উপর দিকে ঠেলে দেয় ধুলাবালিগুলাকে।
কিন্তু সিলিয়াগুলো যে অবশ হয়ে যায় কার্বন মনোক্সাইডের কারণে, তাহলে কিন্তু এগুলো আর কি ধুলাবালি আঁকড়াতে পারে না, পরে ধুলাবালি জমা হয়, পরে ব্রঙ্কাইটিস হয়। ওকে? যক্ষ্মা, ফুসফুসে ক্যান্সার, ক্যান্সার কিসের জন্য হয় বললাম অলরেডি। প্লিউরিসি, প্লিউরা মানে কি? এর আবরণ। যে প্লিউরাতে যদি কখনো প্রদাহ হয়, কিসের কারণে? নিকোটিনের কারণে। তখন কি হয়? প্লিউরার প্রদাহ হয়, নাম হচ্ছে কি? প্লিউরিসি। ইজি। ফাইব্রোসিস, এই দেখো, ফুসফুসের বায়ুথলিগুলা স্বাভাবিক অবস্থায় পাতলা থাকে, বায়ুথলিগুলা। ধূমপানের ফলে প্রাচীরগুলো পুরো হয়ে যায়, শ্বাস-প্রশ্বাস ব্যাঘাত করে, তার নাম হচ্ছে ফাইব্রোসিস। মানে জমাট বেঁধে যায়, পুরো হয়ে যায়, মোটা হয়ে যায়। এই যে দেখো, প্রাচীরগুলা মোটা হয়ে গেছে। নরমাল অবস্থায় কিন্তু কি? চিকন থাকে, কিন্তু এটা মোটা হয়ে গেছে। যার কারণে কি? শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়, বাতাসটা ব্যাপন হওয়া কষ্ট হয়। প্রাচীর যেহেতু মোটা হয়ে গেছে। হার্ট অ্যাটাক কি? এই দেখো, রক্তের হিমোগ্লোবিনে কার্বন মনোক্সাইড শোষিত হয় ধূমপান করলে। যার কারণে এই হিমোগ্লোবিনগুলো আগের মতো অক্সিজেন নিতে পারে না। একটা হিমোগ্লোবিন আগে মনে করো ৪ টা অক্সিজেন নিত। এখন মনে করো এখানে ২ টা কার্বন মনোক্সাইড ঢুকে গেছে। তাহলে এখন কি অক্সিজেন কয়টা যাবে? ২ টা যাবে। অক্সিজেনের পরিমাণ কমে গেল না? এই যে, এর কারণে কি হবে এখন? আমাদের হার্টে অক্সিজেনের ঘাটতি হবে, হার্ট অ্যাটাক হবে। ঠিক আছে? কাশি হবে, বুকে ব্যথা হবে। কোভিড-19 এর ক্ষেত্রে যারা হচ্ছে অধূমপায়ী তাদের থেকে ধূমপায়ীরা বেশি কি রিস্কের মধ্যে থাকে। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে? কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে আমাদের এটাকে বলা হয় সিপিআর। ওকে? সিপিআর বা কার্ডিওপালমোনারি আ রেসু রেসিকিউশন। রেসিকিউশন এটা হচ্ছে মানে আ ওই যে মুখে মুখ পদ্ধতি বা নাকে মুখ পদ্ধতি, এই পদ্ধতিতে কেউ পানিতে পড়ে গেলে সিপিআর পদ্ধতিতে এই ইয়াটা করা হয়। মানে তার শ্বাস-প্রশ্বাসটা কৃত্রিম পদ্ধতিতে চালানো হয়। তো প্রশ্ন করতে পারে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস কোন পদ্ধতি ব্যবহার করা হয়? সিপিআর পদ্ধতি। ওকে? ফুল মিনিট ইম্পোর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই পদ্ধতিগুলা কি, কি? মুখে মুখ লাগিয়ে, নাকে মুখ লাগিয়ে, মানে মোট কথা হচ্ছে তোমার শ্বাস-প্রশ্বাস জানে তোমার ফুসফুসের ভিতরে পাঠানো যায়। এখন কিন্তু মুখ দিয়েও গলবিলে কানেকশন আছে, ওরোফেরিংস, নাক দিয়েও কানেকশন আছে, নেসোফেরিংস, তাই না? তো তোমার ফুসফুসের ভিতরে বাতাস পাঠাইতে পারলে না। তুমি কান দিয়ে পাঠাও, মুখ দিয়ে পাঠাও আর নাক দিয়ে পাঠাও। কান দিয়ে তো যাবে না, কানের সাথে কানেকশন নাই। নাক আর মুখ দিয়ে। ওকে? শিশুদের ক্ষেত্রে মুখে ও নাকে। যদি মুখে মুখ লাগানো সম্ভব না হয়, মুখে মুখ লাগানো অনেক ক্ষেত্রে সম্ভব হবে না। তাই না? ধরো আ পড়ছে মেয়ে, বাড়িতে মেয়ে পড়ছে। এখন ছেলে ইয়া করছে। এক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু মুখে মুখ লাগানো যাবে না। এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে হচ্ছে মাস্ক লাগিয়ে, মুখোশ লাগিয়ে, মাস্ক লাগানোর পরে এটা কিন্তু সমস্যা নাই আর। মাস্ক লাগিয়ে তুমি বাতাসটা পুশ করতে পারো। এই হচ্ছে কাহিনী। ওকে? এরপর হচ্ছে বেলুন জাতীয় কোনো জিনিসটা মুখে দিয়া তুমি যে মানে বেলুনটা ফুলায়া ভিতরে বাতাসটা পাঠায় দিলা। এই হচ্ছে কাহিনী। এছাড়া ভেন্টিলেটর আছে। ভেন্টিলেটর দিয়ে কি করা হয়? বাতাসটা ভিতরে দেওয়া যায়। ভেন্টিলেটর মানে কি? ভেন্টিলেশন টার্ম শুনছো না? বাতাস আদান-প্রদানের আমাদের রুমে অনেক সময় থাকে দেখবা। রুমটা যাতে বাতাস আদান-প্রদান করতে পারে, রুমে একটা ভেন্টিলেটর লাগায়। এই হচ্ছে কাহিনী। ওকে? এই ধাপটা জাস্ট একবার দেখে নিলে হলো। চিত্র দেখে তুমি বুঝবা। আসলে ধাপগুলা কি? ধাপগুলা রেডি করে নিবা। ওকে? বুঝছো তো? কি, কি পড়তে হবে এখান থেকে? আর এই যে এখান থেকে সারসংক্ষেপের প্রত্যেকটা পয়েন্ট রিডিং পড়বা। সারসংক্ষেপের প্রত্যেকটা পয়েন্ট কি করবা? রিডিং পড়বা। ওকে? এই ছিল চ্যাপ্টার। বলো কোন সমস্যা আছে কিনা কোন জায়গায়?